এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ডেভিড হালকা হেসে বললেও ইয়ানের মুখ গম্ভীর। গম্ভীরতা বজায় রেখে বলল, বেটার, কাজের কথা এসো ডেভিড। ডেভিড আর কথা বাড়ালো না। ইয়ানের নির্দেশে কাজের কথা এলো। রোগীদের চেক আপ করে লাঞ্চ টাইমে নিজের কেবিনে এসে বসলো রাত। চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রাখলো। গ্রাম থেকে সোজা এখানে এসে নিজের কাজে লেগে পড়েছিল। অবশেষে এখন নিজের কেবিনে আসতে পারলো। এখনো লাঞ্চ করা বাকি তার। সহসা দরজায় নক পড়লো। কণ্ঠ শুনে রাত মুচকে হাসলো। 2 হাত আড়াআড়ি মাথার পেছনে দিয়ে চোখ বন্ধ করে রেখে বলল, জি ম্যাম, আসুন। আপনার চাঁদের মতো সুন্দর মুখখানার দর্শন দেন এই অধম ডাক্তারকে। ভেতরে প্রবেশ করলো সেজতি হাসি মুখে। প্রকাশিত হলো লাল ফর্সার মুখটা। নিঃসন্দেহে সে অত্যন্ত রূপবতী। তার হাতে টিফিন বাটি। আপাতত হলুদ কালারের একটা কুর্তি সেট তার গায়ে। টেবিলের উপর বাটি রেখে সে রায়দের সামনের চেয়ারে বসলো। তোমার সাথে দেখা করার দেখে বেশি আগ্রহী আমার দেওরের সঙ্গে দেখা করতে। তার সঙ্গে তো আমার পরিচয় হলো না। রায়ের চোখ মেলে তাকালো। মাথাটা অনেক ধরেছে, তবে সে পাত্তা দিতে চাচ্ছে না এই মুহূর্তে। সেজতির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ম্যাম, আপনি পরিচিত না হলেও আপনার দেবর এতক্ষণে আপনার সম্পর্কে সব তথ্য জেনে গেছে। তার নখদর্পণে থাকে তার আপন মানুষগুলো কি করে। সেজতির হাসিটা চওড়া হলো। তাহলে এখন সামনাসামনি দেখা হওয়ার পালা। রায়াত মাথা নাড়ল। ওর দেশে আসা অপেক্ষা করছিলাম। এখন তিতাসের বিয়ের ঝামেলাটা মিটুক, তারপর সবার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিব। তিতাসার নিত্যকে কিন্তু খুব মানিয়েছে। পারফেক্ট কাপল। আমি কাল খুব এনজয় করলাম প্রোগ্রামটার ভিডিও দেখে। খুবই সুন্দর ছিল। তোমার বন্ধুটিও খুব কিউট। আর ওই নাচ করে, ওর নাম কি পুরি না? ও কিন্তু অনেক সুন্দর নাচ করে, জাস্ট লাইক এ পুতুল। রায়াত হাসলো, মাথা নেড়ে বলল, পুতুলের মতো দেখতে। ছোট চাচি ছোটবেলায় ওকে ঠিক পুতুলের মতো সাজিয়ে রাখতেন, সবসময় যেন জীবন্ত পুতুল। তোমাকে না এর আগে বলেছি? তোমার জন্য খাবার এনেছি। আমি জানতাম তুমি এসে এমন ব্যস্ত হয়ে পড়বে। কথাটা বলে সেজতি উঠে গিয়ে 2টো প্লেট নিয়ে এলো। অতঃপর খাবার বেড়ে একটা প্লেট রায়দের দিকে দিয়ে অন্যটা নিজে নিয়ে খেতে লাগলো আর টুকটাক গল্প করতে লাগলো। খাওয়ার মাঝে সেজতি কিছু একটা মনে পড়েছে এমন ভাবে বলল, একটা কথা তো জিজ্ঞেস করতে ভুলেই গেলাম। কি কথা? রায়াত চামচ দিয়ে খাবার গালে নিতে নিতে সেজতিকে প্রশ্ন করলো। সেজতি গালের খাবারটা গেলে তারপর বলতে লাগলো, ইয়ান যখন পুরীকে দেখলো ওর রিয়াকশনগুলো কেমন ছিল বলো তো? আই এম সো এক্সাইটেড। সেজতির কথায় রায়দের হাসি হাসি মুখটা যেন কিছুটা নিভে গেল। শান্তশিষ্ট একটা মুখ চোখের সামনেই ভেসে উঠল, সাথে মায়ের বলা কথাগুলো। তবু সঙ্গে সঙ্গে চেষ্টা করলো নিজের এই অভিব্যক্তি ঢেকে রাখার জন্য। কি বলছো না যে? এমন মুখ করে আছো কেন? সেজতির কথায় রায়াত মুহূর্তেই নিজেকে সামলে হেসে বলল, না, তেমন কিছু না, তুমি বলো। আমি তো তোমাকে জিজ্ঞেস করলাম। ও হ্যাঁ, বলছি, দাঁড়াও। রায়াত পাশ থেকে পানির গ্লাসটা নিয়ে পানি খেলো। অতঃপর মাথা থেকে সব কথা ঝেড়ে ফেলে দিয়ে বলল, একদম স্বাভাবিক রিয়াকশন। আমি ওর থেকে এমনটাই আশা করেছিলাম। সে যদি কপালে ভাঁজ ফেললো। অবাক হয়ে বলল, তোমাকে না বললাম সবসময় দেখবে ইয়ান কি নজরে তাকায় পুরীর দিকে। কাজের কাজ কিছুই তো করুনি। আরে ধুর, আমি দেখিনি নাকি? কালকে পরি নাচ করলো, সেটাও ইয়ানের ফোনে ভিডিও করে নিয়েছে। আমি শুধু একবারই পরির সাথে ইয়ানের কথা বলতে দেখেছি, কালকে সন্ধ্যায়। তবে ইয়ানের পাশে বসেও কিছু বুঝতে পারিনি। রাতে অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিওটা দেখতে গিয়ে দেখি ওদের কথা বলাটা কিছু ভিডিও উঠেছে। আর প্রথম দিন পরি ইয়ানকে জড়িয়ে ধরেছে। এটা তো বললাম তোমাকে। হ্যাঁ, তা তো ঠিক, কিন্তু নিজের হবু বউ তাকে দেখে একবার তাকাবে না? যতই পরিছোট হোক, ছেলে মানুষ তো। বাধা হয়েও বউকে এত বছর পর দেখলো না কেন? হালকা হাসলো রাত। মাথা ঝুঁকিয়ে খাবারে মনোযোগ দিয়ে বলল, তুমি ওকে চেনো না সেজতে, যেটা 15 বছর আগেই অজান্তে ওর নামে হয়ে গেছে। 8 বছর আগে জেনেছে এই মেয়েটাকে শুধু তার জন্যই ঠিক করা। সে কেন বেহায়া হতে যাবে? কোনো চান্স নেই পরি অন্য কোথাও যাওয়ার। পরি খুব আদরের মেয়ে বাড়ির, ওকে বাড়ির বাইরে কোথাও যেতে দেবে না কেউ। সেটাই। আচ্ছা, তাহলে এটা বলো, তোমার বড় চাচ্চুর মেয়ে তিতলি, ও তো বাড়ির বড় মেয়ে, তাহলে তো ওর জন্য তোমাকে ঠিক করে রাখার কথা, তাই না?
কারণ তোমরা দুই ভাই, ওরা দুই বোন, একসঙ্গে থাকতে পারতো, তাই না? এমন কিছুই না কেন? রায়দের মুখটা আবারও থমথম হয়ে গেল। কথা কাটানোর জন্য বলল, এসব বাদ দাও সেজুতি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করো। কথাটা বলে নিজে খাওয়ায় এমন ভাবে মনোযোগ দিল সে যদি আর কথা বলার সুযোগই পেল না। তাই নিজেও চুপচাপ খাওয়ায় মনোযোগ দিল। আজ বিকালেই পরীকে বাড়িতেই পাওয়া গেল। তার অবশ্য রিজন আছে। সদর দরজার সামনে বারবার পায়চারি করছে, আবার বাড়ির বাহিরে গেটের কাছে গিয়ে মাথা উঁচিয়ে উকি দিচ্ছে। পরীর কাণ্ড দেখে মিস্টার আবির হাসতে হাসতে বললেন, সরব করবা আর কিছুক্ষণ, তারপর চলে আসবে। তুমি এসে বসো তো আমার পাশে। পরী বিরক্ত হয়ে বসলো আবিরের পাশে। ধুর ধুর করতে করতে বলল, কেমন লাগে বলো? সেই 30 মিনিট আগে থেকে শুনছি আর একটু হলেই চলে আসবো, অথচ 30 মিনিট পেরিয়ে গেল। পরীর বিরক্তি আকাশ সমান। সামনে তিতলি বসে 4 কাপে চুমুক দিচ্ছে আর মাঝে মধ্যেও পরীর কাণ্ড দেখছে। মেয়েটা নিজেই একটা সিনেমা, তাই টিভিতে আপাতত সিনেমা দেখা লাগবে না। শাইমি আর শানের সকালে আসার কথা থাকলেও শাইমির সকালে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া লাগতো, তাই দেরি হলো। এদিকে সারাদিন পরী অপেক্ষা করে যাচ্ছে তো যাচ্ছে, ওদের আসার খবর নেই। আবির আবারও ফোন দিল ছেলে মেয়েদের কাছে, কিন্তু এবারে তারা কেটে দিল ফোনটা। পরী চেয়েছিল আবিরের দিকে। সহসায় বাহিরে গাড়ির হর্ন বেজে উঠল। পরী লাফিয়ে বাহিরের দিকে দৌড় দিল। পড়ি, আসতে যা, পড়ে যাবি তো। তিতলির সতর্ক বাণী। সোফা থেকে উঠতে উঠতে বলল। আবিরও উঠে দাঁড়ালো। বাড়ির যে যেখানে থাকুক গাড়ির শব্দ ঠিক চলে আসবে। তার তিতলি আর আবিরও বাইরে গেল। শাইমি আর শান তখন গাড়ির ফ্রন্ট সিট থেকে বেরিয়ে এলো। পরী শাইমি আপু বলে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো। শাইমি নিজেও পরীকে জড়িয়ে ধরে ঘুরতে লাগলো। দুজনের চিল্লানুতে মুহূর্তেই পরিবেশটা চিল্লানিময় হয়ে উঠল। শানকে তো কেউ এসে জড়িয়ে ধরলই না, তাই সে নিজেই 2 কানে হাত দিয়ে আরো জোরে চিল্লিয়ে উঠল। হুররে! বলে আর ওর চিল্লানুতে শাইমি আর পরী একে অপরের থেকে ছিটকে সরে গিয়ে ভ্যাবাচাকা মুখ করে চেয়ে রইল। শান নিজের চিল্লানো শেষে কান থেকে হাত নামিয়ে ওদের দিকে তাকালো। তিতলি নিজেও একইভাবে তাকিয়ে আছে শানের দিকে। সবার এমন রিয়াকশনে শান নিজেই থতমত খেয়ে প্রশ্ন করলো, হোয়াট গাইস, তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? শাইমি কোমরে এক হাত রেখে আঙ্গুল উঁচিয়ে প্রশ্ন করলো, তুই এভাবে চিল্লানি দিলি কেন? ও এই ব্যাপার। নিজের শার্টের কলার ঠিক করতে করতে বলল শান। শাইমি কপালে ভাঁজ ফেললো। সহসা শান আবারও বলল, আরে পরি তোকে এসে জড়িয়ে ধরে চিল্লাচ্ছিল, আমাকে তোকে এসে জড়িয়ে ধরে চিল্লাবে না? তাই আমি নিজেই চিল্লালাম। কথাটা শেষ হতে শানের পিঠে ধাম ধাম করে 3 কিল পড়ল, আর কিলটা মেরেছে শাইমি। আউট! পরে খিলখিল করে হাসলো। পরি এভাবে হাসবে না কিন্তু, তোর কোনো প্ল্যান আমি থাকবো না। পরে 2 হাত দিয়ে মুখ চেপে ধরে মাথা নাড়ালো, অর্থাৎ সে হাসবে না। তবে তা ঠিক সম্ভব হলো না, কারণ সে হেসেই যাচ্ছে। তোরা কি ওখানেই দাঁড়িয়ে থাকবি? ভিতরে আয়। আফিয়ার গলা। সে দরজার কাছে দাঁড়িয়ে বলল। শান মুখ ভেঙচি দিয়ে এগিয়ে গেল বাড়ির দিকে, কিন্তু আবারও থেমে তিতলির দিকে তাকিয়ে বলল, হাই মিচকি ভাই। তিতলি হাতের আঙ্গুল শাইমির দিকে দিয়ে বলল, ওটা আমি না, তোর বোন। শান মাথা চুলকালো। হ্যাঁ তাই তো, তোর আগের নামটা আমার ভালো লাগে না, অনেক পুরনো হয়ে গেছে। আবার এটা রাখবো, বুঝলি? তিতলি কিছু না বলে সদর দরজার দিকে পা বাড়ালো। সবাই ভিতরে চলে এলো। এতক্ষণের অশান্ত শান এখন ভদ্রভাবে মামিদের সাথে কথা বলতে লাগলো। তার ভদ্রতা শুধু মামিদের সাথে ছিল। অবশেষে রেওয়াজ খানের সামনে দাঁড়ালো। তার কাছে হাত রেখে বলল, হাই, আমি সতীন। শান কথাটা বলে জিভ কাটলো। শুধরিয়ে বলল, সরি শতান। রেওয়াজ খান নিজের হাতের লাঠিটা দিয়ে ওকে মারতে গেলে শান লাফিয়ে সরে গেল। জাহানারার পেছন গিয়ে তার কাঁধে 2 হাত রেখে বলল। রেওয়াজ খান ফিরে সোফার দিকে যেতে যেতে বললেন, তোমাকে কোন দিক দিয়ে ডাক্তার মনে হয়? আদৌ কি তুমি চিকিৎসা করতে পারবে না? আমার সন্দেহ আছে। রেওয়াজ খান, তুমি কি জানো আমার সম্পর্কে? থাকো তো এই গ্রামে, আমার মেডিকেলে চলো, দেখবে সেখানে কোনো অসুস্থ মানুষই নেই। পরে খিলখিল করে হেসে যাচ্ছে, আর অন্যদিকে শান ওভার অ্যাক্টিং করেই যাচ্ছে। রেওয়াজ খান তার ছিল হেসে বলতে লাগলেন, থাকবে কি করে? তোমার চিকিৎসার ভয়ে তারা মেডিকেলে আসে না, সেই জন্য তো তোমার মেডিকেলে কোনো অসুস্থ রোগী নেই। অপমানে শানের মুখটা থামথামে করে ফেলল।
তবে নিজের তেজ সে কমতে দেবে না। সোজা হয়ে জাহানারার পাশে দাঁড়িয়ে বলল, তোমার কথার উত্তর আমি পরে চুকিয়ে দিচ্ছি। সুন্দরী অবশ্যই আমার জন্য রান্না করেছে। তোমার সাথে এখন কথা বললে খাবারগুলোর সাথে বেইমানি করা হয়। রেওয়াজ খান কথার মাঝে শানকে থামিয়ে দিয়ে কথা শুধরে দিয়ে বললেন। ভুল বললে, সুন্দরী না, তোমার মামিরা রান্না করছে। শানও থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, তো কি হয়েছে? হ্যাঁ, আমার মামিরা কষ্ট করে ভালোবেসে রান্না করছে, খেতে হবে না? হ্যাঁ, যাও যাও। তা ছিল হাসি হেসে রেওয়াজ খান বললেন। শান সিঁড়ির দিকে যেতে যেতে মুখ ভেঙচে দিল মেয়েদের মতো। কাক সুরে উঠে আবার নেমে এসে বলল, ও বড় মামি, আমার লাগেজটা রুমে পাঠাও। আর ছোট মামি, তুমি সুস্বাদু খাবারগুলো পরিবেশন করো, আমার খুব জোর ক্ষুধা পেয়েছে। তারপর রেলিংয়ের উপর হাত রেখে হাতের তালু থুতনিতে রেখে ভাবার ভঙ্গিতে বলল, মেজো মামি, তোমাকে কি কাজ দেওয়া যায় বলো তো? তবে রে ছেলে, আফিয়া হাত উঁচু করে এগিয়ে আসতে আসতে বললেন। শানকে আর পাইকে সে উপরে উঠে গেল। যাক, আজ থেকে বাড়িটা আরও বেশি জমজমাট হবে। কতদিন পর বাড়িতে কোনো বিয়ে বাঁধল, তাই না বাবা? রেওয়াজ খানের সামনের সোফায় বসতে বসতে বললেন আবির। নেরা নিজে হয়ে গিয়ে এসে বলল, সত্যি গ্রামের বিয়ের মতো মজার কোথাও নেই। স্বামীর সাথে কথার ফুল ঝুড়ি খুলে বসলো পরি। তিতলি, স্বামী আর পরি উপরে যাচ্ছে। সেই পরীর গল্প তো আছে। রিজা গেলেন বাহিরে, ওদের লাগেজ ইতিমধ্যে গাড়ি থেকে নামিয়ে রহিম চাচা নিয়ে আসছিলেন। তিনি বিনয়ীভাবে বললেন, ভাই, এগুলো একটু ওদের রুম পর্যন্ত পৌঁছে দিয়ে আসেন। রহিম চাচা সায় জানিয়ে নিয়ে গেলেন একে একে দুটো লাগেজে। রিজা বাংলা ভাষা স্পষ্ট করে বললেও কথার টানে বিদেশি একটা ভাব আছে। সাথে তাকে দেখেও যে কেউ বলবে সে বিদেশি। সময়টা তখন বিকাল। স্বামী, শান, তিতলি আর পুরি বের হয়েছে গ্রামে। নিজের ঘাগরা ছড়িয়ে হাঁটছে পুরি। হাতে কাশফুল, শুধু তার না, স্বামীর হাতেও দুটো কাশফুল। গলায় ওড়না জড়ানো আর সব সময়ের মতন দুটো বেনি করা, একটা সামনে আনা আর অন্যটা পেছনে। চল দেখি হসপিটালটা কেমন হয়েছে। হাঁটতে হাঁটতে উক্ত কথাটা বলল শান। সর্বপ্রথম স্বামী ব্যঙ্গ করে বলে উঠল। স্বামীর কথায় এক পরিমাণও খেপল না শান। কৌতুকে সুরে টেনে বলল, তুই কি বুঝবি রে কাদা? ডাক্তার কি জানিস? জানবি কি করে? ওটা তো ব্রেইন, তাই না রে পরি? পরি আর কি বলবে, সায় দিতেও পারছে না, কারণ এত স্বামী আপু তার হাত ছাড়া হয়ে যাবে। তাই কথা কাটাতে স্বামীর বাহু জড়িয়ে ধরে বলল, আরে শাওমি আপু, দেখবে চলো কত সুন্দর করে সাজিয়েছে হসপিটাল। যেই রাস্তা দিয়ে ভেতরে যায় না, ওটাই অসম্ভব সুন্দর করে ছোট ছোট ফুল গাছ লাগিয়েছে। পরি, তুই বলছিস বলে যাচ্ছি, তুই বলছিস মানে ওটা সুন্দর, চল দেখবো। তোকে একটা ডাক্তারের সাথে বিয়ে দেব, তখন বুঝবি সব, তখন মানতেও হবে সব। স্বামী মুখ ভেঙচি দিয়ে গটগট করে সামনে এগিয়ে গেল। পরি পা উঁচু করে শানের কানে ফিসফিস করে বলল, ডাক্তার বড় হলে স্বামী আপুকে সারাদিন নিয়মে নিয়মে রাখবে। এটা খাবে না, ওটা খাবে না, এভাবে বসে থাকবে না, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো, হেন তেন। তখন স্বামী আপুর অবস্থা কি হবে কল্পনা করো। পরি আর শান দুজনেই কল্পনায় হারিয়ে গেল আকাশের দিকে তাকিয়ে। অন্যদিকে তিতলি আর স্বামী অনেক এগিয়ে যাচ্ছে। হঠাৎ শান হু হা করে হাসতে লাগলো। হাসতে হাসতে ঘাসের উপর বসে পড়লো। এক হাত দিয়ে প্যাট চেপে আর এক হাতের আঙ্গুল পরির দিকে করে হাসতে হাসতে বলল, পরি, কি বললি আর কি দেখালি কল্পনায়? আমি এখানে বসে ফাইনাল ডিসিশন নিয়ে নিয়েছি। পুরো সিনেমা নিজের চোখের সামনে দেখব। পরি নিজেও শানের এমন হাসি দেখে মুখে দুই হাত চেপে হাসতে লাগলো। হঠাৎ শানের এমন হাসিতে তিতলি আর স্বামী দাঁড়িয়ে পড়ল। পেছন ফিরে আদরে ওদের দেখে অবাক হলো। একে অপরের মুখের দিকে তাকালো প্রশ্নবোধক চাহনিতে। অতঃপর দুজনেই ঘাড় উঁচে বোঝালো, কিছুই বুঝলাম না। ত্রস্ত পায়ে এগিয়ে গেল পরি আর শানের দিকে। ততক্ষণে শান কিছুটা হাসি থামিয়ে বাবু মেরে বসেছে। কাশির থালা এনে দিব, ভিক্ষা করবি? স্বামী বুকে দুহাত গোজে শানের উদ্দেশ্যে বলল। শান বসে থেকে দৃষ্টি ঘুরে স্বামীর দিকে তাকালো। হাসি মুখ থেকে সরিয়ে কপালে কয়েকটা ভাঁজ ফেলে বলল, কেন, তোর টাকার অভাব হয়েছে যে আমাকে দিয়ে ভিক্ষা করিয়ে পূরণ করতে চাচ্ছিস? স্বামী বিরক্ত হয়ে দুই হাত নামিয়ে পরি আর তিতলির হাত নিজের দু হাত দিয়ে ধরে সামনের দিকে ঘুরে বলল,
এটাকে এখানে বসে পাগলের মতন হাসতে দে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। বাড়িতেও ফিরতে হবে। সন্ধ্যাবেলা উঠোনে বসে বড়দের গল্প শুনবো, ভুলে গেলি? কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছে স্বামী। শান নিজেও উঠে হাত উঁচু করে বলল, ওয়ে, আমি প্রস্তাব রাখলাম তখন তো যেতে চাইলি না, আর এখন দেরি হয়ে যাচ্ছে। স্বামীর মাথা পেছন থেকে ঠাস করে চাটি মারলো। স্বামী রেগে যে ওর দিকে তেড়ে যাবে, তিতলি ওর হাত ধরে থামালো। থামবি তোরা? এখন দেরি হচ্ছে না? একটাও কথা বলবি না রাস্তা দিয়ে যেতে যেতে। পরি, আগে যা শানকে নিয়ে। পরে লক্ষ্মী মেয়ের মতো মাথা নেড়ে শানের হাত ধরে সামনে নিয়ে গেল। সে নিজেও হয়তো কারোর সাথে এতটা ঝগড়া করে না যতটা এরা দুজন করে। ওরা সারা বছর মাস দিন সব সময় এমন। গ্রামে যে কদিন থাকবে, তিতলি আর পরি ওদের ঝামেলা ঠেকাতেই কেটে যায়। স্কুল কলেজের পাশেই হসপিটাল তৈরি হয়েছে অনেকটা জায়গা জুড়ে। জায়গাটা জমিদার বাড়ির। প্রাচীর দিয়ে হসপিটালের চারপাশ ঘেরাও করা। আবার পাশের স্কুল আর কলেজের 2 তলা আর 3 তলা ভবনটার চারপাশে প্রাচীর দেওয়া। হসপিটালের গেটের সামনে দাঁড়ালো ওরা 4 জন। গেট লাগানো আপাতত, যাতে কোনো বাচ্চা ভেতরে যেতে না পারে। এই মুহূর্তে 2-3 জন দারোয়ান রাখা হয়েছে। শান হাঁক ছাড়ল। আরে গেট খোলেন কেউ, সবাই কোথায়? পরে নিজেও শানের সাথে গলা মেলালো। একটু পর একজন দারোয়ান এলো। পরীকে দেখে চিনতে পারলো, কারণ তিনি স্কুলের নাইট গার্ড ছিলেন। পরীকে প্রশ্ন করলেন। পরি হাসি হাসি মুখে বলল, গেট খোলেন, আমরা ভেতরে যাব হসপিটাল দেখতে। আর এভাবে কেউ গেট আটকে রাখে হসপিটালের? তিনি সহাস্যে গেট খুলে দিলেন। পরীকে তিনি চেনেন, স্কুলের প্রিন্সিপালের একমাত্র মেয়ে। খান বাড়ির মেয়ে কে না চিনে? পরীর প্রশ্নের উত্তর দিল তিতলি। ভেতরে প্রবেশ করতে করতে বলল, পরি, হসপিটাল তো এখনো চালু করা হয়নি। আর এখন স্কুল ছুটির পর বাচ্চারা আসতে পারে। একজন আসবে, সে আরো জনকে আনবে। এখন আসাটা উচিত হবে না, তাই। পরি মাথা নেড়ে বলল সে বুঝেছে। সাইমি অবাক হয়ে চারপাশটা দেখে বলল, ওয়াও, কত সুন্দর হয়েছে রে বাহিরটা, একদম আমাদের শহরের হসপিটালগুলোর মতন। গ্রামের হসপিটাল তারপর এমন, সত্যি আশা করাই মুশকিল। শান টি শার্টের কলার ছেড়ে বলল, দেখতে হবে না পরিকল্পনা কার কার পছন্দ মতো এই হসপিটালটার ডিজাইন করা হয়েছে। সাইমি শানের দিকে ঘুরলো, হাত উঠে বলল, এক লাস্ট এটা বলিস না যে তুই এই হসপিটালের ডিজাইন করেছিস। শান মুখ ভ্যাংছালো, সামনে এগিয়ে গিয়ে বলল, তিতাস ভাইয়া আর ইয়ান ভাইয়া। প্রশস্ত হাসলো সাইমি, মুখ বাঁকিয়ে বলল, তিতাস আর ইয়ান ভাইয়ের রুচি আছে তোর মতন নাকি? রায়াত বাসায় প্রবেশ করতে করতে ইয়ানকে ফোন করলো। কয়েকবার রিং হতে ইয়ান ফোন ধরলো। বলো। কোথায় তুই? অফিসে? হ্যাঁ। ছোট্ট করে বলল ইয়ান। রায়াত ড্রয়িং রুমের সোফায় এসে বসলো, বলল, দিনে দিনে কি তুমি মেয়েতে রূপান্তরিত হচ্ছ? রায়াত কপালে ভাঁজ ফেলে বলল, হোয়াট? আরে ধুর, কি করবো বল? সারাদিন তো হসপিটালেই থাকলাম। বাড়িতে এসে যদি এই কোষ মেসেজে না থাকি তাহলে কি ভালো লাগে বল? ব্রেনেরও তো একটা রেস্ট আছে। বাসায় চলে আয় ভাই। রায়াত নিজের হাতের রিচ ওয়াচে সময় দেখে বলল, 8 ঘন্টা পর বের হচ্ছি অফিস থেকে। মাত্র কিছুক্ষণ হলো ফ্যাক্টরি থেকে আসলাম। ওকে আয়। কথাটা বলে ফোন কেটে দিল রায়াত। দোতলায় উঠে নিজের রুমে চলে গেল। ওয়াশরুমে থেকে ফ্রেশ হয়ে আসতে দেখলো টি টেবিলের উপর লেবুর শরবত রাখা। জুলেখা আপা হয়তো রেখে গেছেন। রাত গ্লাসটা হাতে উঠে ব্যালকনিতে চলে গেল। তাদের নতুন যে বাড়িটা হচ্ছে সেখান থেকে তার হসপিটাল প্রায় 1 ঘন্টার পথ, আর গ্রাম থেকে 1.5 ঘন্টার মতো। প্রায় 1 ঘন্টা পর ইয়ান বাসায় ফিরল। ডাইনিং থেকে পানি খেয়ে উপরে নিজের রুমে চলে গেল। ইয়ান এসেছে বুঝতে পেরে রায়াত রুম থেকে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে জুলেখাকে ডাকলো। জুলেখা আপা, লনে যাচ্ছে। ইয়ান আর আমার জন্য 2 কফি পাঠিয়ে দিন। বলেই লনে এসে দাঁড়ালো বুকে হাত গুজে। মিনিট 10 পর ইয়ান এলো। তার আগে জুলেখা খালা ট্রেতে কফির মগ নিয়ে এলেন। রায়াত দুটোই হাতে নিয়ে নিল। ইয়ান আসতেই একটা ওর দিকে এগিয়ে দিল। ইয়ানও বাক্যহীন কফিটা হাতে নিয়ে বসলো। ইয়ান, তোর কথা মতো কিন্তু সবটা হচ্ছে। সময় করে যাস আবার, বাড়ির টেরেসটা করার আগে। ইয়ানের ছোট্ট জবাব। রায়াতও দাঁড়িয়ে না থেকে বসলো ওর পাশে। শুনলাম তুই তিতাসকে বিজনেসের কিছু অংশ দিতে যাচ্ছিস। বাড়ির বড় ছেলে, দায়িত্ব আমি একা কেন সামলাবো? রায়াত চওড়া হাসি ফুটালো।
ছেলেটা সবেমাত্র বিয়ে করবে, এখন এত প্যারা দিস না। বাড়ির বিজনেস থাকতে ভার্সিটির প্রফেসর হওয়ার আগে মনে ছিল না বিয়ে করুক আর যাই করুক আই ডোন্ট কেয়ার, বড় বাবার পাশাপাশি ওকেও ওই দিকটা সামলাতে হবে। রায়াত বুঝলো ইয়ান যথেষ্ট খেপেছে কোনো কারণে, তাই তো এখনো তার কথার নড়চড় হচ্ছে না, আর হবেও না এটা জানে রায়াত। তাই কথা ঘুরে বলল, আচ্ছা সে দিস না হয়, বিয়ে করছে, কয় মাস যাক, তারপর আস্তে ধীরে বুঝে নেবে। ইয়ান কিছু বললো না, রাত যাই বলুক সে শুনবে না, তাই কোনো মতামত দিল না। স্বামী তো বেশ আগ্রহী বিজনেসে, হাউজিং কোম্পানির অংশটুকু ওর দায়িত্বে দেওয়া যায়, পড়ালেখাটা শেষ করুক। আর তিতলি, সে এই বাড়িতে এসে সংসার করবে তোমার সাথে? রায়াত চুপ হয়ে গেল। ইয়ান ঠিক কি ইঙ্গিত করছে তা তার বুঝতে আর বাকি রইল না। অনেকটা সময় গড়ালো, রায়াত ইয়ান দুজনে চুপ করে কফি শেষ করলো। অবশেষে রায়াত মুখ খুললো। পরীকে দেখেছিলে? অনেক বড় হয়েছে মেয়েটা, যেমন মন ভালো তেমন মায়াবী, গায়ের রঙ ওর মায়াবীর মুখের কাছে হার মানে। আমার এমন একটা ছোট বোন থাকলে সারাদিন পার্লারে বসিয়ে সাজিয়ে রাখতাম। ইয়ান কিচ্ছু বলল না, আগের মতো ভাবলো শিন ইয়ান। রায়াত দ্বিধা করলো না, সোজাসুজি প্রশ্ন করলো ইয়ানকে, তোর প্ল্যান কি, ভবিষ্যতে পরীকে বিয়ে করা? ভবিষ্যতে কি বিয়ে করা ছাড়া আর কোনো প্ল্যান থাকে না? ইয়ানের তারা জবাবে রায়াত একটু অবাক হলো না। ছোটবেলা থেকেই তো ভাইকে দেখছে, সে কেমন তা রায়াত ভালো মতো জানে। এটাও জানতো সোজাসুজি প্রশ্ন করলেও সে প্রশ্নের উত্তর কখনো ইয়ান দেবে না। সেটেলড হয়েছিস, কোম্পানির সিইও হয়ে বাবা দাদাদের করা এত বছরের কোম্পানির হাল ধরেছিস, এখন কোম্পানিকে সর্বোচ্চ পজিশনে রাখা আর লাইফে লাইফ পার্টনার আনাটাই তো আছে, তাই না? ইয়ান আবার নিশ্চুপ, তবে রায়াত যেন পণ করেছে আজ যে কথাই হোক এই বিষয়ে আলোচনা সে করবে। ইয়ান, তোর মনোভাব কি? হ্যাঁ আমি জানি পরি এখন ছোট, তোর তুলনায় অনেক ছোট, কিন্তু তুই তো 8 বছর আগে থেকেই এই কথা জেনে গ্রামে যাওয়া প্রায় বন্ধ করে দিলি। লেখাপড়া শেষ করে বাবার কথা মতো ওখানে বিজনেস সামলাতে লাগলি। এখন কারণ কি, পরীর থেকে দূরে থাকা, নাকি এই সিদ্ধান্ত না মানে নেওয়া? ইয়ান উঠে দাঁড়ালো, সিলভার কালারের ট্রাউজারের পকেটে হাত গুজে দুপার সামনে গেল। কয়েক পল সময় গড়ানোর পর অবশেষে বলল, এই সিদ্ধান্ত না মানার জন্য আমাকে পালিয়ে বেরোনোর কোনো প্রয়োজন নেই। আমি না চাইলে রেওয়াজ খানেরও ক্ষমতা নেই এই বিষয়ে আমাকে মানানোর। ইয়ান থামলো, সঙ্গে সঙ্গে রায়াত প্রশ্ন ছুড়ে দিল, যেন প্রশ্নের ছুরি দিয়ে ইয়ানকে আহত করে সব জানবে। তাহলে পরীর থেকে দূরে থাকার জন্য? এবার ইয়ানের থেকেও সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর এলো, যেন সে জানতো পরবর্তী প্রশ্ন কি হবে। ইয়ানের কণ্ঠটা প্রচণ্ড গুরুগম্ভীর শোনালো, হয়তো এমন আওয়াজ শুনে পরি কেঁপে উঠত ভয়ে। আমাকে সামলানোর ক্ষমতা ওই মেয়ের নেই, বিন্দু পরিমাণও ম্যাচুরিটি নেই। সেই মেয়ে আশফিকের পাশে কিভাবে দাঁড়াবে যে নিজে এখনো ভালো করে দাঁড়াতে শেখেনি? রায়াত জাস্ট হা হয়ে গেল, মানে সে ভেবেছিল কি আর হলো কি। ইয়ান সত্যি প্রশ্ন এড়িয়ে না গিয়ে উত্তর দিল, অথচ কি উত্তর দিল? ইয়ান ঘুরে ভেতরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। রায়াতের ভাবনার ছেদ পড়লো, সে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বলল, তাহলে কে তোর পাশে দাঁড়ানোর ক্ষমতা রাখে? অন্য কাউকে ঠিক করে রেখেছিস? ইয়ান, অনর্থ হয়ে যাবে, মমকে ছিড়িস না। তুমিও তো অনর্থ হওয়ার মতো কাজ করেছিলে, মনে পড়ে না? রাত স্থির হয়ে দাঁড়িয়ে পড়লো ইয়ানের কথায়। ইয়ান ততক্ষণে সেখান থেকে চলে গেছে। ভবিষ্যতে কি হবে সেটা ভেবেই রায়াদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। তিতাসের বিয়ের আর মাত্র 13 দিন আছে। জোর কদমে বিয়ের আয়োজন চলছে। বাড়ির জামাইয়ের ছেলেরা মিলে লেগেছে, এক একজন এক এক দায়িত্ব দেওয়া হয়েছে। সারাদিন রাত জমিদার বাড়িটায় হুল্লোড়ে লেগে থাকে। বিয়ে উপলক্ষে গ্রামের সবার জমিদার বাড়িতে চলাচল চলছে। সারাদিন মানুষের সমাগম লেগেই আছে বাড়িতে। বাড়ির একমাত্র মেয়ে আফিয়া আর 3 বউ কম কি তারা যথেষ্ট ভূমিকা রাখছে কাজে। ইতিমধ্যে জমিদার বাড়ির গেট থেকে মাইল 2 পর্যন্ত চওড়া রাস্তায় লাইটিং করা হয়েছে। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত লাইট জ্বলতে থাকে। প্রতিদিন সন্ধ্যার পর গেটের বাইরে সব ছেলে মেয়েদের হই হুল্লোড়ে মেতে ওঠে। বিয়ের শপিং এর দিনও ঠিক করা হয়ে গেছে। এখন শুধু রায়াত আর ইয়ানের আসার অপেক্ষা। ছোটরা আর নিতুদের বাড়ি থেকে ওর কাজিনরা সবাই মিলে শহরে যাবে শপিং করতে। এদের দায়িত্ব দেওয়া হয়েছে রায়াত, ইয়ান আর তিতাসের উপর। তবে তিতাসের থেকে রায়াত আর ইয়ানের উপর দায়িত্বের ভার বেশি, যেহেতু তিতাসের বিয়ে। কি ব্যাপার, কি করেছিস তোরা যে এভাবে বসে আছিস? 3 জন এক নজর তাকালো তিতলির দিকে, তারপর আবারও একইভাবে ভাবনায় বসে পড়ল। নে বলে ফেল, কি অঘটন ঘটিয়েছিস, আমাকেই তো সামলাতে হবে।
তুই সামলানোর কে? এমনভাবে বলছিস যে তুই কে না কে? তিতলি এবার কোমরে হাত রেখে দাঁড়ালো, তীক্ষ্ণ দৃষ্টিতে ওদের দিকে তাকালো। পরি আর স্বামী দুই কোণা থেকে হাতের কোণে দিয়ে খোঁচা মারলো শানকে। শান দুজনের খোঁচা খেয়ে জিভ কাটলো। এই যে প্রত্যেকবার এসে তোরা তিনটা আকাম করে আসিস, সেটা কে সামালতে শুনি? আমি না থাকলে তুই ফুপির কাছে এখনো মার খাবি, দেখবে? শান গলা খাকাটে দিয়ে উঠলো, আমতা আমতা করে বলল। ওলে আমার সম্মানওয়ালা আইলো রে। শান আবারও গলা খাকাটে দিয়ে হাতে কফির মগটা উঠে নিল, আর কিছু না বলে কফি খেতে লাগলো। এদিকে পরি আর স্বামী চোখের ইশারায় কিছু বলা বলি করছে। আমি পারবো না। শানের কথায় পরি আর স্বামী এমনভাবে তাকালো ওর দিকে। শান হাতে ভর দিয়ে কিছুটা পেছনে সরে বসলো, কিন্তু কিছু বলল না এবারও। কি হলো বলবি না? আমি চলে যাব, আমি কিন্তু কিছু করতে পারবো না। তিতলি চলে যেতে নিলে পরি আর স্বামী তাকে আটকালো। দাঁড়াও দি। দাঁড়া তিতলি। তিতলি বিরক্ত হলো, বিরক্তিকর আওয়াজ তুলে বলল। ওই হয়েছে কি আপু, তুমি বলো। তিতলি আসলে একটা গ্রামের মাঠ শেষে ভোলা কাকার একটা জমি আছে না, ওই যে পাশের এলাকার, ওনার শস্যের ক্ষেত একেবারে লণ্ডভণ্ড হয়ে গেছে। বেশি বড় গাছ না। উনি আসছেন বাড়িতে নালিশ দিতে। উনি তো ওই পাড়ার, আমাদের নামে তো বাড়িতে নালিশ দিলে খবর আছে। এক নিঃশ্বাসে বলে থামলো পরি। তিতলির ভাঁজ করে রাখা হাত নেমে গেল, অবাক হয়ে প্রশ্ন ছুড়ল। দক্ষিণ পাড়ার ভোলা কাকা, যার কিছু জমি আমাদের মাঠে? পরে চোখ বন্ধ করে মাথা নাড়ালো, আর পরিষ্কার পেয়ে তিতলির বিস্ময়ের শেষ থাকলো না। হতভম্ব মুখে শুধু চেয়ে রইল ওদের মুখপানি। পরে এক চোখ খুলে দেখলো তিতলির রিয়াকশন। সে ঠিক ধরেছিল কত করে শান ভাইকে নিষেধ করলো, তারপরও শুনল না। এ কি করেছিস পরি? তুই না জানতি ওইদিকে যাওয়ার নিষেধ? কোন সাহসে গিয়েছিস? পরি দুই হাত নাড়িয়ে বলল। আমি না দি, আমি কত করে নিষেধ করলাম ওইদিকে যাওয়া। নিষেধ করেছে বাবা, বড় বাবা, দাদু। তাহলে ওখানে গেলি কি করে? স্বামী আর পরি আঙ্গুল তাক করলো শানের দিকে। শান থতমত খেয়ে তাকালো তিতলির দিকে, তার মুখটা যথেষ্ট রাগি রাগি। আরে তিতলি বলবো তো। কি কি করেছিস? আসলে সকালে হাঁটতে গেলাম, তো হাঁটতে হাঁটতে এই শেষের দিকে চলে গিয়েছিলাম প্রায়। ওখানে সর্ষে ফুল দেখে আমি নিতে চাই, তখন ফরি নিষেধ করে বলে ওখানে যাওয়া নিষেধ করেছে বলে মামার নানু। তো আমি আর যাব না ভাবলাম, তবে শান বলে চল কয়েকটা পিক তুলে নিয়ে চলে আসবো। ফরি না যেতে চাইলেও শানে গিয়ে যায়। আমি ভাবলাম হয়তো মাঠের শেষ দিকে নির্জন বলে মামা ফরিকে যেতে নিষেধ করেছে, কারণ ফরি সব সময় মাঠে ঘাটে যায় বলে। তাই ফরিকে জোর করে নিয়ে গেলাম দুজন ফুল নিয়ে ফিরে আসবো বলে। কিন্তু ওখানে যাওয়ার পর ছবি তোলার পর শান বলে সে গ্রামের সব ভিডিও নিয়ে একটা ব্লগ করবে, এটা তার প্রথম ভিডিও অংশ হবে। ওর কথা মতন ভিতরে চলে গেল সর্ষে খেতে, কিন্তু ভিতরে যেতেই কাটা মাটিতে পা আটকে পড়ে যায়। প্রথমে মাটি হালকা বেজার লাগলেও ভিতরে যাওয়ার পর বোঝে সেখানে কাদা একাকার। শান যেখানে পড়ে সেখান থেকে উঠে আসতে পা আটকায় কাদাতে। ও উঠে আমাদের কাছে আসতে আসতে অর্ধেক সর্ষে ক্ষেত নষ্ট হয়ে যায়। জায়গাটা ঢাল টাইপেরই ছিল কিছুটা, তাই আমরা যেখানে দাঁড়াই তার কিছুটা দূর পর্যন্ত মাটি শুকনোই ছিল। আমাদের ভাগ্যটাই খারাপ, তখন ওই ভোলা নাকি কি উনি আসে, আর আমাদের দেখেই তো সে চিল্লাতে চিল্লাতে দৌড়ে আসে। কারণ বুঝায় ওনাকে আর আমরা কারা তাও বলে, কিন্তু তার ফলে আরো রেগে যান উনি। বলতে থাকেন জমিদার বাড়ির মানুষদের বলে এত শিক্ষা, তো অন্যের ফসল শেষ করতে এসে শত্রুতা করতে। ফরি তখন আমাদের হাত ধরে টেনে বলে ফেললো। আমরাও কোনোমতে ওখান থেকে এসে নগরতলার দিঘিতে শানকে গোসল করায়। তিতলি মাথায় হাত দিয়ে বিছানার উপর বসলো। তোদের কোনো আইডিয়া আছে কি করেছিস? গ্রামে কি শস্য ক্ষেত ছিল না? তাদের শস্য নষ্ট করতে কোনো সমস্যা ছিল না, কিন্তু করলি কার? ওই দক্ষিণ পাড়ার মেম্বরের চামচাকে। এখন কি হবে জানিস? ওরা হাঙ্গামা করার জন্য সবসময় উঠে পড়ে থাকে। ক্ষতিপূরণ দিলে তো হয়ে যাচ্ছে। শান বলল। তিতলির উঠে দাঁড়িয়ে বলল। শান, তুই বাচ্চা না, পরীর মতো আনম্যাচিওর না। বুঝলাম তুই গ্রামে এসে পরীদের সাথে মিশে এমন বাচ্চামি করিস, কিন্তু এবার একটা ভিন্ন। দক্ষিণ পাড়ার সাথে আমাদের গ্যাঞ্জাম, জানিস না কিছুই। আরে তিতলি সত্যি বলেছে, এভাবে যে এমন কিছু হয়ে যাবে তা আমি বুঝতে পারিনি। অনেকটা সিরিয়াস হয়ে বলল শান। সে সত্যি ছোটবেলায় গ্রামে আসলে পরিদের সঙ্গে খেলা করার জন্য এমন বাচ্চামতি লাগতো, সেটা বড় হয়ে থেকে গেছে।
তাকে দেখে কেউ বলবে না সে ডাক্তারি পড়ে। তিতলি ত্রস্ত কদমে রুম থেকে বেরোতে বেরোতে বলল, দেখিস উনি সালিশ বসালো বলে। আমি আগে ছোট আব্বু বাড়িতে আছে কিনা দেখে আসি আর দাদুকে বলে আসি। শান কপালে চিন্তার ভাঁজ ফেলে তাকালো শাইমির দিকে। এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট শাইমি, এত কিছু হবে। বাড়ির পরিবেশটা একেবারে শান্ত। বের হয়ে হুল্লোর আর চেঁচামেচিতে পূর্ণ বাড়িটা নাস্তা বেলার পর থেকে এমন নিশ্চুপ হয়ে আছে। সবার মাঝেই গম্ভীরতা। রিয়াদ সোফায় বসে হাত মুঠো বন্দি করে আছে। পরি গুটিসুটি মেরে তিতলির পেছনে রয়েছে। তার 16 বছর বয়সে আজ পর্যন্ত বাবার এমন রাগ কখনো দেখেনি। তার ছোট্ট হৃৎপিণ্ড প্রচণ্ড আতঙ্কে আছে। 46 বছরের রিয়াদ আজও সে 30 বছরের মতো বলবান আছে। সাথে দেখতে শুধু কোলের কিছু চুল সাদা হয়েছে, কপাল বেয়ে ঘাম পড়ছে তার। গায়ে রিন করা টি শার্ট ভিজে গেছে ঘামে। চোয়াল শক্ত করায় কপালের রগগুলো দগ দগ করছে। তার সামনের সোফায় রেওয়াজ খান আর জাহানারা গম্ভীর মুখে বসে আছে। 3 ভাইয়ের মাঝে সে গুরু গম্ভীর এবং রাগী, তবে কথায় কথায় রেগে যাওয়া তার স্বভাব না। সামনে এইচএসসি পরীক্ষা, কলেজের কাজে সে শহরে গিয়েছিল আর মাঝে ফোনটা ধরে সব জেনেও সে তখন চাইলেও ফিরতে পারেনি। ফলস্বরূপ ফেরার পথে আব্দুলের কাছে ফোন দিয়ে সবটা শুনেছে। সে জানতো এই মুহূর্তে বাড়িতে ফোন দিলে কেউ কিচ্ছু বলবে না তেমন। এরপরও সে গাড়ি ঘুরিয়েছিল দক্ষিণ পাড়ার দিকে। তবে হয়তো আব্দুল তিতাসের কাছে সবটা বলে দিয়েছিল, তাই তো তিতাস তার রাস্তায় এসে জোর করে বাড়ি নিয়ে আসে। বাড়িতে প্রবেশ করে হাতের কাছে কাঠের টুলটা এমন আছাড় দিয়েছে আশেপাশে সবাই আটকে উঠেছে। রিয়াদ রাগে উঠে দাঁড়ালো। তার পক্ষে সম্ভব না এই মুহূর্তে রাগ কমিয়ে এখানে বসে থাকা। বড় বড় কদম ফেলে যেতে নিলে রিতা তার বাহু এক হাত দিয়ে ধরে বলল, রিতা আমার হাত ছাড়ো। গর্জন করতে গিয়েও থেমে গেল। রাশ ভারী কণ্ঠে বলল, দোহাই লাগে আপনার, এখন বাড়ি থেকে বেরোয়েন না। রিয়াদ ঝাড়া মেরে ছাড়াতে চাইলেও রিতা ছাড়ে না। তিতাসকে ডেকে ওঠে, তিতাস কি করছিস? তোর ছোট বাবাকে আটকা। তিতাস নিজেও এগিয়ে আসছিল, কিন্তু আবার থেমে গেল রিতা রিয়াদকে আটকাচ্ছিল বলে। রিতার ডাকে আবারও এগিয়ে আসে। ছোট আব্বু এখন যেও না প্লিজ, তুমি আগে শান্ত হও। রিয়াদ গর্জে উঠল। তার গর্জনে যেন খান বাড়ি কেঁপে উঠল। কিসের শান্ত? ওর কত বড় কলিজা, আমিও আজ দেখে ছাড়বো। ওকে বাঁচিয়ে রেখেছি বলে ও ভাবছে আমি কিছুই করতে পারবো না। ওর জন্য আমার। রিতার বলতে দিল না রিয়াদকে। রিয়াদের বাহু চেপে আর্তনাদ করে উঠল, কি করছেন রিয়াদ? পাগল হয়ে গেছেন কি? কি বলছেন? হ্যাঁ, বাড়ির বাচ্চারা এখানে রয়েছে। রিয়াদের এমন গর্জনে পরীর চোখে জল ছলছল করে উঠল। স্বামীর শান দুজনেই কেঁপে উঠল। বাবার এমন এক গর্জনের ভয়ে সে তিতলির পিঠে মুখ গুজেছে। ইতিমধ্যেই সারা শরীর তার কাঁপতে শুরু করেছে। তিতলি কি করবে বুঝতে পারছে না। কাউকে বলার মতো পরিস্থিতি না এটা। আবার পরীকে এখান থেকে নিয়েও যেতে পারছে না। সে নিজে ভয় পায়নি এমন না, সে নিজেও কেঁপে উঠেছে এমন গর্জনে। তবে পরীর অবস্থা বুঝতে পেরে তার ভয় নেই আপাতত। পরীর হাত ধরে পাশে এনে জড়িয়ে ধরল। তারা সবার পেছনে। শান স্বামী মাথা নিচু করে কিছুটা সামনে দাঁড়িয়ে আছে। পরে আবারও মুখ গুছল তিতলির বুকে। সামনে তার শরীর থরথর করে কেঁপে যাচ্ছে। পরে আজ পর্যন্ত কখনো রিয়াদের এমন রূপ দেখেনি। তবে একবার স্কুলে কয়েকটা ধমক শুনেছিল একজন স্যারের, তখন কি অবস্থা। রেওয়াজ খানের রস ভারী কণ্ঠস্বর শোনা গেল, বুঝে শুনে কথা বলো রিয়াদ, কোন কথা কোথায় বলছো আশেপাশে দেখে তারপর বলো। রিয়াদ চোখ বুজে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করার প্রচেষ্টা করলো। রিতার থেকে হাত ছাড়িয়ে নিয়ে আবারও সামনের দিকে এগিয়ে গেল। বাড়িতে এখনো রাউসাদ, রাশেদ আর আবির আসেনি। তারা এখনো ঝামেলা মিটমাট করছে। তিতাস তার পিছে ছুটে এলো। সঙ্গে সঙ্গে তিতলির আর্তনাদ করে বলল, ছোট মা, পরি। তার থেকে হাত দুয়েক দূরে তখন আফিয়া। ভাইকে আটকাতে এগিয়ে আসছিল সে নিজেও। তখন তিতলির এমন ডাকে ঘাড় ফিরিয়ে তাকে দেখলো তিতলির কোনো রকমে পরীকে ধরে আছে। তিনি সঙ্গে সঙ্গে দু পা এগিয়ে দু হাতে পরীকে ধরলেন। রিয়া দরজার কাছেই দাঁড়িয়ে গেছেন। নীরা ছুটে আসলেন পরীর কাছে। বাকিরা হয়তো ভম্ব মুখে চেয়ে আছে। কি থেকে কি হলো বুঝে উঠতে পারেনি। তিতলি এক নিঃশ্বাসে বলল, ছোট বাবার ধমকেও ভয়ে জ্ঞান হারিয়েছে। রিয়াদের এতক্ষণে টনক নড়ল। রাগের মাথায় পরীর কি হয়েছে সেটা মাথায় আসেনি। শুধু পরীর নাম ধরেছে তিতলি, এতেই সে দাঁড়িয়ে গেছে। চট করে ফিরে তাকালো পরীর দিকে।
রিতা ছুটে মেয়ের কাছে যেয়ে ওর দু গালে হাত রেখে ডাকতে লাগলো। পরি, আমার সোনা ওঠো, চোখ খুলো, চোখ খুলো আমার সোনা। তার চোখে পানি টলমল করে উঠল। রিয়াদ নিজেই তাড়াহুড়ো করে এগিয়ে গেল পরীর কাছে। আফিয়া আর নীরার কাছ থেকে পরীকে নিজের কাছে নিল, কোলে উঠিয়ে সোফায় নিয়ে শুয়ে দিল। রিজা মগ ভর্তি পানি এগিয়ে দিল রিয়াদের দিকে। রিয়াদ, ওর মুখে পানি দাও বেশি করে। রাওয়াজ খানও উঠে এসেছেন বিচলিত মুখে। জাহানারা সোফায় অন্য পাশে দাঁড়িয়ে হাত পাখা দিয়ে বাতাস শুরু করলেন, অথচ উপরে ফ্যান চলছে। এভাবে ঘিরে ধরো না, সরে দাঁড়াও। নীরার করার নির্দেশে সাইমি, তিতলি, শান একটু দূরে দূরে সরল। রিয়াদের এত রাগ সব শেষ মেয়ের এই অবস্থা দেখে। কপালে তার গভীর চিন্তার রেখা। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলেন বলে ভুলে গিয়েছিলেন পুরীর কথা। জমশেদ আলী সোফায় বসে পেছনে মাথা হেলিয়ে দিলেন, ঠোঁটে তার পৈশাচিক হাসি। কাজের বুয়া এক গ্লাস পানি এনে দিল। তিনি হাত বাড়িয়ে পানিটা খেলেন তৃপ্তি সহকারে। নিজের মাকে গলা উঁচিয়ে ডাকলেন, মা, ও মা, কোথায় তুমি? এদিকে আসো, কথা আছে। ছেলের আগমন অনেক আগেই বুঝেছেন তিনি, তাই তো ছেলে ডাকার সাথে সাথে নিজের রুমের দরজা খুলে লাঠিতে ভর দিয়ে বেরিয়ে আসলেন। কিরে বাপ, এত হাসির কিয়ের লাগে হুনি? আরে মা, বসো বসো। আজ ওই খানদের এমন অপমান করেছি না, খান বাড়ির ছোট ছেলে ছিল না, থাকলে ওকেও কথা শুনিয়ে দিতাম। কি ঘটনা, কত একটু বাপ? সেখানে জমশেদ আলীর বউ আসতে আসতে বলল, আম্মা, আপনাকে বললাম না ভোলার শস্যের ক্ষেত নষ্ট করছে, সেটা নিয়ে সালিশ বসাবে আপনার ছেলে। জমশেদ আলীর মা খুশি হয়ে বললেন, তা কি হইল রে বাপ, আমার একটু ক। ওরা ওদের দোষ স্বীকার করেছে। ওদের বাড়ির ছেলে মেয়েরা আমাদের কাছে ক্ষমা চেয়েছে। রিয়াজ খানের বড় ছেলে নিজের মুখে স্বীকার করেছে ওদের ভুল হয়েছে। গর্বে বুক ফুলিয়ে কথাগুলো বলল জামশেদ আলী। জামশেদ আলীর মাও যার পরনায় খুশি হলেন। এক এক করে সব শুনলেন ছেলের কাছে। তার মনও পুলকিত হয়ে উঠল। বয়স তার 90-এরও বেশি। জামশেদ আলী মাথা ঝুলিয়ে বলল, জানো মা, রিয়াজ খানের ছোট ছেলের একটা মেয়ে আছে, বয়স 16-17 হবে মনে হলো। জামশেদ আলীর মায়ের চোখ চকচক করে উঠল। জামশেদ আলীর আর দু ভাই দরজা খুলে বাড়িতে আসলো। তাদের কানে কথাটা আসলো। তার সেজো ভাই বলল, আমাদের আলিফের সাথে ওই মেয়েকে এই বাড়িতে আনলে কেমন হবে ভাই? জামশেদ আলীর খুশি যেন ধরে না। তার কথা অর্ধেক বলতেই ভাই বুঝে গেছে। মাথা নাড়িয়ে চকচক চোখে বলল, আমার মনের কথা বলেছিস। এ না হলে আমার ভাই এই রিয়াদ বেশি লাফালাফি করে। ওই নিজ হাতে আমার ভাইকে মারলো, আমার আদরের ভাইকে। এই বাড়িতে আবারও খান বাড়ির আরও এক মেয়ের পা পড়বে। আমার ছোট ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ আমি নিব। কথা বলতে বলতে তার চোখে রাগ ফুটে উঠল। রান্নাঘরের দরজার কাছে দাঁড়িয়ে ওদের পরবর্তী কথা শুনতে লাগলো নাসরিন বেগম। ওনার চোখে ঘৃণার পাহাড় জমতে লাগলো। কতটা জঘন্য এরা। নাসরিন হাসলেন। এরা তো জানে ওরা কারা, তারপরেও এদের জঘন্যতম চিন্তা ভাবনা কমে না। আগের বার এদের ভাইকে মেরেছে, এবার এরা সবাই মরবে। সেদিনের পর আরও 5 দিন কেটে গেছে। এই ঝামেলার জন্য শপিংয়ের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। আজ বিকেলে রাত আসছে গ্রামে, তবে নিয়ান কাল সকালে আসবে গ্রামে। তার আগে আসা তার পক্ষে সম্ভব না। অগত্যা তাই মেনে নিয়েছেন রাউসাদ খান। বড়রা আলাদা করে বিষয়টা নিয়ে আলোচনা করছে। এটা শুধুমাত্র একটা খেয়ালি বা ভুলবশত সেটা বুঝিয়েছে বাড়ির অন্যদেরকে। বিষয়টা নিয়ে ঘাটাঘাটি করবে অবশ্যই রিয়াদ। এত সহজে সে ছাড়বে না। ভুলার জায়গায় অন্য কেউ হলে হয়তো সহজেই মেনে নিত। ক্ষতিপূরণ তো তারা প্রথমেই দিতে চেয়েছে, সাথে নিজেদের ছেলে মেয়েদের ভুল স্বীকার করেছে এবং ওদের দিয়ে ক্ষমাও চাইয়েছে। তারা তাদের দায়িত্ব শেষেও যে হাঙ্গামাটা করেছে ওরা ওদের এক পাও ছাড়বে না। রাজনীতিকে এই মুহূর্তে ওকে সরিয়ে দেওয়ার ক্ষমতা তারা রাখে, কিন্তু আপাতত এসব নিয়ে ঝামেলা করবে না কেউ। এতে বিয়ে বাড়ির আমেজ নষ্ট হয়ে যাবে। রিয়াদ নিজেই শান, সাইমি, তিতলি পরীর সামনে বলেছে, ব্যাস শানকে আর পাইকে। রিয়াদ যেখানে নিজে এসে বলেছে সেখানে আর মন খারাপ করার কোনো কথাই আসে না।
পরীকে আজ রিয়াদ নিজের সঙ্গে নিয়ে এসেছে কলেজে। সে নিজেই সকালে নাস্তা করার আগে পরীকে বলল, পরি খেয়ে রেডি হয়ে নিও, আমার সাথে কলেজে চলো। প্রত্যুত্তরে পরি তার মায়াবী মুখে প্রশস্ত এক হাসি দিয়ে বোঝালো সে যাবে। এর অবশ্য কারণও আছে। শান আর স্বামী শহরে যাচ্ছে, সেখান থেকে তিতাসের ভার্সিটি ঘুরে ফিরে আসবে, সাথে তিতলিও যাবে। কিন্তু পরীকে শহরে পাঠাতে চাচ্ছে না কেউই। তাই রিয়াদ বিষয়টা জানার পর সে পরীকে নিজের সাথে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। বাড়িতে হয়তো মন খারাপ করতে পারে, তার থেকে আধু বেলা না হয় তার সাথেই থাকবে। পরি বাবার সামনে চেয়ারে বসে পা দুলাচ্ছে। রিয়াদ নিজের চেয়ারে বসে স্টুডেন্টদের কিছু ডকুমেন্টস চেক করছে। সহসাই দরজায় নক করে কেউ। অনুমতি চায় ভেতরে আসার। রিয়াদ অনুমতি দিতেই ভেতরে আসে পিয়ন। ভেতরে প্রবেশ করতেই তার হাতে দৃশ্যমান হয় সাদা আইসক্রিমের বাটি আর চকলেট বক্স। পরীর 3-4 বছর বয়সে থাকতেই রিয়াদ যখন ওকে রেখে আসতে যেত কলেজে, তখন শুরু হতো পরীর কান্নাকাটি। সে কোনোভাবেই রিয়াদের কুল থেকে নামবে না এবং বাবার সাথে যাবে। তাকে কেউ জোর করেও টেনে নিতে পারতো না রিয়াদের কাছ থেকে। আর যদিও নিত, গলা ফাটানো চিৎকারে রিয়াদকে আবার ফিরে তাকে নিতে হতো। অগত্যা পরীকে নিয়ে আসতেন। কলেজে এসে সবাইকে দেখতো। রিয়াদ মেয়েকে ঘুরিয়ে নিয়ে বেড়াতেন কলেজটা, অথচ কেউ তাকে আদর করে কোলে নিতে চাইলেও সে যেত না। চকলেট চিপস হেগে দিলে সেগুলো নিলেও কোলে সে কোনোভাবেই যাবে না। 1 ঘন্টা পর রিতাকে আসতে হতো মেয়েকে নিতে, নয়তো তিতাসকে পাঠাতেন পরীকে নিয়ে আসতে। এভাবে যখন 7-8 বছর, তখনও ঠিক একইভাবে আসতো পরী বাবার সাথে। রিয়াদ আইসক্রিম কিনে দিলে এখানে বসে খেত, অতঃপর বাড়িতে যেত। পরীর হাসিটা চড়া হলো। হাত বাড়িয়ে পিয়নের কাছ থেকে বাটি দুটো নিল। ধন্যবাদ চাচু। পিয়ন নিজেও চওড়া হেসে চলে গেলেন। রিয়াদ একবার দৃষ্টি উঠিয়ে মেয়েকে দেখে আবারও নিজের কাজে মনোনিবেশ করলেন। পরি আইসক্রিমের বাটি উন্মুক্ত করে চামচ দিয়ে খেতে শুরু করলো। সাথে রিয়াদের সঙ্গে টুকটাক গল্প। নাসরিন বাড়ি থেকে বেরিয়ে আসলো, বলে এসেছে নিজের মা বাবার কাছে যাচ্ছে ছেলেকে দেখতে। 1 ছেলে আর 1 মেয়ে তার। মেয়ের বয়স 7 বছর। মেয়েকে বাড়িতে রেখে এসেছেন। আজ 2 দিন ধরে বাড়ি থেকে বেরোতে যাচ্ছে, পারছে না। অবশেষে আজ অনুমতি পেল। বোরকা পরে বেরিয়েছে। এতে করে যেখানে সে যাচ্ছে সেখানে কেউ যেন তাকে না চিনতে পারে। পেছনে একবার তাকিয়ে একটা ভ্যানে উঠে বসলো। তাকে চেনার উপায় নেই। মনে মনে একটু ভয় লাগলেও সব ব্যবস্থা সে করে এসেছে। বাবা মাকে বলে রেখেছে ছেলেকে অনেক কষ্ট করে বাবা মায়ের কাছে রাখতে পারে সে। এই বাড়ির ছেলে, তারা কি চাইবে নানু বাড়িতে মানুষ হোক? কিন্তু নাসরিন কি করে চোখের সামনে নিজের ছেলেকে পশু হতে দেখবে এদের মতো? এরা তো মানুষ না, জালিম। এদের রক্ত বইছে তার ছেলের শরীরে। খারাপ তো হবেই। কিন্তু তারপরও নাসরিন একটা চেষ্টা করেছে যেন এই বাড়ি থেকে দূরে রাখার। তাই কি আর হয়? তাদের বংশের বাতেই কিন্তু সেই সুযোগ করেছে ছেলে নিজে। ছোট থাকতে ছেলেকে শেখানোর ফল। আরও একবার পাঠিয়ে নিজের মা বাবাকে বুঝেছে। এরপর তো চলে গেল অনেকগুলো বছর। ছেলেকে যখন নিয়ে আসতে চাইল, তখন সে শহরে উন্নত শিক্ষায় শিক্ষিত হতে পারবে, এটা আমাদের গর্ব। এসব অনেক কিছু বুঝিয়ে রাখতে পেরেছে। নিজের গন্তব্যস্থলে আসতেই 30 মিনিট লাগলো নাসরিনের। ভ্যান থেকে নেমে ভাড়া মিটিয়ে দিল। কালো বোরকায় পা থেকে মাথা পর্যন্ত আবৃত নাসরিনের। সে এগিয়ে গেল সাধারণ গ্রামের এই উন্নত স্কুলের গেটের দিকে। সাধারণই বা বলা চলে কিভাবে? এই যে এখন গ্রামের সব ছেলে মেয়ে লেখাপড়া করে শিক্ষিত হচ্ছে। গ্রামের অনেক ছেলে মেয়েরা এখান থেকেই পরে শহরে যেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়েছে, তা তার কানে আসে। দিনে দিনে আরও উন্নত হচ্ছে। ইউনিয়নের স্কুলের থেকে এই স্কুল যেন আরও বেশি নাম করা। দারোয়ানের কাছে বলে ভেতরে প্রবেশ করলো নাসরিন। চারপাশে একবার তাকালো, তারপর মলিন হাসলো। যে হাসির মাঝে সব হারিয়ে ফেলা, অনেক কিছু না পাওয়ার ব্যর্থতা লুকিয়ে আছে। তার ভাগ্য তার সাথে খেলেছে। নয়তো যে মানুষ তার নামে লেখা ছিল, সেই মানুষকে অন্য কেউ কিভাবে পেল? নাসরিন মাথা থেকে সব ভাবনা ছেড়ে এগিয়ে গেল। যে কাজে এসেছে সে তা আগে সেরে নিতে হবে। স্কুল ভবনের লাইব্রেরির দিকে গেল নাসরিন। স্কুলের সহকারী প্রধান শিক্ষকের সাথে কথা বলল। সহকারী প্রধান শিক্ষক পিয়নকে ডেকে বার্তা পাঠালেন প্রিন্সিপালের কাছে, আর লাইব্রেরিতে বসিয়ে রাখলেন নাসরিনকে। 10 মিনিট হয়ে গেলেও পিয়ন আসছে না। নাসরিন অধৈর্য হয়ে উঠলেন। 10 মিনিট সময় নষ্ট করার সময় এখন না, তার হাতে এত সময় নেই। তিনি উঠে দাঁড়ালেন, প্রধান শিক্ষকের কাছে বলে একটু বাহিরে আসলেন।
অতঃপর জলদি পায়ে লাইব্রেরির কাছ থেকে সরে গেলেন। এদের দিয়ে কাজ হবে না, তাকে কিছু করতে হবে। তখন দূর থেকে কলেজের দুটো মেয়ে এদিকে আসছিল। নাসরিন ত্রস্ত পায়ে তাদের দিকে এগিয়ে গেলেন। কিছুটা তাড়াহুড়ো করে বললেন। মেয়ে দুটো তাকে একবার ভালো মতো দেখে বলল, প্রিন্সিপাল স্যার তো কলেজের ভবনে 2য় তলায় নিচের ডিস্কে। তাদের মধ্যে একজন অন্যজনের হাতে পানির বোতল ধরিয়ে দিয়ে বলল, আপনি আমার সাথে আসুন, দেখিয়ে দিচ্ছি। নাসরিন সায় দিয়ে মেয়েটার সাথে চলল। কলেজ ভবনের 2য় তলায় প্রিন্সিপালের রুম দেখিয়ে দিয়ে চলে গেল মেয়েটা। নাসরিন জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করলেন। তারপর মনে মনে বললেন, পুরো করে অনুমতি না নিয়েই দরজা সরিয়ে ভেতরে ঢুকলেন। এমনিতেই দরজার একাংশ খোলা ছিল। পিয়ন পুরীর আইসক্রিম দিয়ে মাত্র স্কুল ভবনে গিয়েছিল। তখনই আবার হেড স্যার তাকে পাঠিয়ে দিলেন। আসার সময় আরও একটা কাজে আটকে যাওয়ায় কিছুটা দেরি হয়। অতঃপর মাত্র এসেই বলেছিল সে, কিন্তু তারই মাঝে কেউ তাড়াহুড়ো করে দরজা খুলে ভেতরে ঢুকলো। এমন ম্যানার্সলেস কাজে রিয়াদ রেগে তাকায় সেদিকে। পিয়ন পরে দুজনেই তাকিয়েছে। সবার এমন তাকানো দেখে নাসরিন অস্বস্তিতে পড়ে যায়। কি ব্যাপার, আপনি এভাবে ভিতরে কেন আসলেন? অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলেন না? রিয়াদের গুরুগম্ভীর আওয়াজ শুনে ধ্যান ফিরল নাসরিনের। মাঝে পিয়ন বলে উঠল, স্যার, উনি আপনার সাথে দেখা করতে এসেছেন। পিয়নের কথায় রিয়াদ একবার সামনে দাঁড়িয়ে থাকা কালো বোরকা পরিহিত মানুষটার দিকে তাকালো। বোঝার কায়দা নেই মেয়ে নাকি মহিলা। রিয়াদ কপালে ভাঁজ ফেলে বলল, তা বলে কি উনি অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করবেন? নাসরিন বুঝলো তার পরিচয় দিতে হবে কোনো কথার আগে। তাই পিয়ন বা রিয়াদকে আর কিছু বলতে না দিয়ে সে বলল, রিয়াদ, আমি নাসরিন। তোমার সাথে কথা বলাটা আমার ভীষণ জরুরি, তাই এভাবে আসতে বাধ্য হয়েছি। রিয়াদ থেমে গেল। তার দৃষ্টি শান্ত হয়ে গেল। কয়েক পল তাকিয়ে থাকলেন নাসরিনের দিকে। কণ্ঠ আর নামটাই তার আর বুঝতে বাকি থাকলো না সামনে ঠিক কে দাঁড়িয়ে আছে। দৃষ্টি সরিয়ে পিয়নকে ইশারায় বেরিয়ে যেতে বললেন। পিয়ন নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। এত বছর পর অনাকাঙ্ক্ষিত মানুষকে এখানে আশা করেনি রিয়াদ। নাসরিন তাকিয়ে থাকলো কিছুটা সময় তার হয়েও না হওয়া মানুষটার দিকে। তুমি এখানে? রিয়াদ গম্ভীরভাবে প্রশ্ন করল। নাসরিন তার থেকে দৃষ্টি সরিয়ে আশেপাশে তাকাতেই চোখ আটকে গেল পরীর দিকে। পরী তখন চেয়ারের উপর হাত রেখে তার দিকে ফিরেছিল। অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিছু দেখে ওনার বোরকার আড়ালে ঢেকে থাকা মুখটা জমে গেল। মুখ দিয়ে অস্ফুটে বেরিয়ে আসলো, পরী। আরো কয়েক পল সময় গড়ালো। নাসরিন যে কিছু বলেছে, কিন্তু কি বলেছে তা বুঝতে পারেনি। পরক্ষণে পরীর দিকে দৃষ্টি আন্দাজ করে বুঝতে পারলেন কি বলতে পারে। কি হলো, বলছো না কেন? রিয়াদের কণ্ঠে আবার ঘুর ভাঙল নাসরিনের। তিনি বিস্ময়ে অভিভূত। এসে কাকে দেখছে? এটা কি তার চোখের ভুল? নাসরিন পরীর দিকে হাত উঠিয়ে বলল, রিয়াদ, ও আমার মেয়ে পরী। আর থেকেই থেমে যেতে হলো নাসরিনের। অবাকতা যেন তাকে আরো এক ধাপ ঝেঁকে ধরলো। একই চোখ, একই চেহারা, একই তাকানোর ভঙ্গি। নাসরিন ঢুক গেলেন। আমার তো তোমার সাথে কথা আছে রিয়াদ। রিয়াদ ইশারা করলেন চেয়ারে বসার। নাসরিন বাধা দিল। সে এখনো ঘর থেকে বেরোতে পারছে না। এটাও সম্ভব? তোমার মেয়ে? রিয়াদ এবার উঠে দাঁড়ালো। সে নিজেও চাচ্ছে না নাসরিন পরীর সামনে কিছু বলুক। তাই নাসরিনকে বাহিরের দিকে ইশারা করে পরীর উদ্দেশ্যে বললেন, পরী, তুমি এখানে থাকো, আমি আসছি কিছুক্ষণ পর। পরী ঘাড় হেলে সায় দিল। সামনে ফিরে আবার নিজের মতো আইসক্রিম খেতে লাগলো। তার আইসক্রিম গলতে শুরু করেছে। রিয়াদ আরও একবার মেয়েকে দেখে বাহিরে আসার জন্য পা বাড়ালেন। মিনিট 20 পর থমথমে মুখে ভেতরে আসলো রিয়াদ। এগিয়ে গিয়ে নিজের চেয়ারের কাছে দাঁড়ালেন। চেয়ারের উপর হাত রাখলেন, শক্ত করে ধরলেন চেয়ার। সাথে তার চোয়ালও শক্ত হলো। চোখ বন্ধ করে নিজেকে যতটা সম্ভব শান্ত করার চেষ্টায় লেগে পড়লেন। মেয়ের কণ্ঠ আসতেই চোখ খুলে তাকালেন। বাবা, ওভাবে দাঁড়িয়ে আছো কেন? মেয়ের দিকে একবার তাকিয়ে নিজের চেয়ারে বসলেন। যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলেন। অনেকক্ষণ পরীর দিকে চেয়ে থাকলেন। তারপর মুচকি হেসে মাথা নাড়ালেন। কিছু না আম্মু, তুমি এখনো চকলেট খাচ্ছ কেন? এত খেও না। একবারে তোমার আম্মু জানলে কি বকবে। আর ঘন্টাখানিক পর
তোমাকে বাড়িতেও যেতে হবে। পরি রিয়াদের থেকে দৃষ্টি সরিয়ে মাথা নাড়ালো ঠিকই, কিন্তু খেতেই লাগলো। রিয়াদ হাত বাড়িয়ে পরির থেকে চকলেট নিয়ে নিলেন, সাথে চকলেটের বক্সটা পরি চেয়ে সব দেখলো, জিভ বের করে ঠোঁট ভিজালো। রিয়াদ বোতলের সিপ খুলে পরির দিকে এগিয়ে দিল। পরি নিজেও হাত বাড়িয়ে পানির বোতলটা হাতে নিয়ে কিছুটা পানি খেলো। অতঃপর পরি উঠে দাঁড়ালো। বাবা আমি একটু বেরোলাম। রিয়াদ মাথা নাড়িয়ে সায় দিতেই পরি চলে গেল বাইরে। পরনে তার গোলাপি কালারের একটা গোল জামা, পা থেকে 5 ইঞ্চি উপর পর্যন্ত ঝুল। মাথায় এই প্রথম সে হিজাব মেরেছে। এই হিজাব নিয়ে সকালে তো অনেক কাহিনী হয়েছে। সকালে রিয়াদ বলার পর রিতা নিজেই পরির রুমে এসে ওর ড্রেস বের করে দেয়, সাথে হিজাব মেরে দেয় মাথায়। মেয়েকে নিয়ে নিচে নেমে আসে। পরি যেহেতু এর আগে হিজাব পরেনি, তাই এটার সামলানো একটু সমস্যা। নিচে নিয়ে এসে পরীকে শিখিয়ে দিচ্ছিলেন যদি সমস্যা হয় তাহলে যেন মাথার কোনার পিনটা খুলে আবার মারলেই হবে। পরি মায়ের কথা মতো মাথা নাড়িয়ে হিজাবের কোনা ধরে এমনভাবেই টান দিয়েছিল যে হিজাবের পিন খুলে পড়ে গেছে, আর রিতার সুন্দর করে মেরে দেওয়া হিজাবটা নষ্ট হয়ে যায়। পরি অবাক হয়ে মায়ের দিকে তাকালো, তার হাতে হিজাবের এক অংশ। সে অবাক মুখ করে বোকা বোকা ভাবে মাকে প্রশ্ন করলো, মা এটা তো খুলে গেল। কি সহজ তার বাক্য, কিন্তু রিতার রাগে রাগে মুখশ্রী দেখে ঢুক গেল। তখন ডান দিক থেকে হা হাসির শব্দে বোকা মুখে সেদিকে তাকালো। শান হাসতে হাসতে সোফায় শুয়ে পড়েছে, আর তাকে মারতে মারতে স্বামী হাসছে। তিতলিও মিটমিট করে হাসছে। বাকিরা কি কম যায়? জাহানারা গা দুলিয়ে হাসছে। পরি এবার মুখ ফুলে দাদুর দিকে তাকালো। আমি তো ইচ্ছে করে কিছু করিনি দাদু, মা নিজেই তো বলল যখন ঢিল মনে হবে তখন এভাবে ধরে এভাবে টান দিলেই ঠিক লাগবে। আমি তো তাই চেক করে নিচ্ছিলাম, কিন্তু এটা তো খুব পাঁচই একেবারে খুলে হাতে চলে আসলো। পরির টানা টানা চোখ কিছুটা বড় করে বলল। পরির কথায় শানের হাসি যেন দ্বিগুণ হলো। পরি দ্বিগুণ মুখ ফুলে বলল, ধুর, থাকবই না আমি আর। সবাই হাসে কেন আমাকে নিয়ে? চুপ করে দাঁড়াও এখানে। সদর দরজা দিয়েই ভেতরে আসতে তিতলির সাথে ধাক্কা খেলো রাত। সে নিজেকে সামলে নিলেও তিতলি নিজের ভারসাম্য সামলাতে না পেরে পড়ে যেতে নিল। রাত ওর বাহু ধরে বাঁচিয়ে নিল, ফলে তিতলি ওর গায়ের সাথেই লেগে গেল। অনেক কাঙ্ক্ষিত ঘটনায় দুজনে বিভ্রান্তিতে পড়ে গেল। তিতলি চোখ তুলে তাকালো সুদর্শন লম্বাটে পুরুষটার মুখপানে। সেই বছর খানেক আগের কথা হঠাৎ কানে বেজে উঠল। তিতলি কয়বার পলক ঝাপটালো। রায়াত ইতস্তত করে ওর বাহু ধরে সোজা করে দাঁড় করালো। क्या बात है, আহা क्या सीन है। তোরা নায়ক নায়িকা হলে জমে যেত। ফোনের দিকে দৃষ্টি রেখে সোফায় বসতে বসতে বলল শান। তিতলির ধ্যান ফিরতেই কড়া কণ্ঠে বলল শানকে, চুপ করবি, সবসময় আজে বাজে কথা, কাজ নেই তোর? চাপ বাবা, তোর গায়ে যেন ফোসকা পড়লো। তোদের মেয়েদের কি গায়ে সারাদিন ফোসকাই পড়ে? তিতলি শানের কথায় আর পাত্তা দিল না। ইতস্তত ভাব নিয়ে রায়াদের উদ্দেশ্যে বলল, সরি ভাইয়া, আসলে একটু তাড়া ছিল, সেজন্য দোষটা আমার। তিতলির মুখপানে চাইল রায়াত। নিঃসন্দেহে মেয়েটা অত্যন্ত রূপবতী, যে কেউ এক দেখাতেই প্রচণ্ড রকমের পছন্দ করবে। তার মাঝে চেহারায় দেশি বিদেশি সংমিশ্রণ। ইটস ওকে তিতলি, নো প্রবলেম। যাও, কোথায় যাচ্ছিলে? তিতলির সামনে থেকে সরে বলল। তিতলির দৃষ্টি নামিয়ে রেখেই মাথা নত করে সায় দিয়ে চলে গেল। রাদের মাথায় সঙ্গে সঙ্গে আরও একটা কথা আসলো। মেয়েটা যথেষ্ট শান্তশিষ্ট এবং খুবই লক্ষ্মী। তবে তিতলিকে দেখে ওর ভিন্ন কিছু অনুভব হয়নি। হয়তো অনুভব করতে চায়নি, তাই কখনো মন থেকে ভেবে দেখেনি। ছোট্ট শ্বাস ফেলে কাঠের সোফায় বসে থাকা শানের দিকে তাকালো। হাসি মুখে এগিয়ে যেতে যেতে বলল, কি রে হবু ডাক্তার, কি খবর? শান দৃষ্টি সরালো না ফোন থেকে। আগের মতো থেকে বলল, তুমি আর খাবারের কথা জিজ্ঞাসা কইরো না, তোমাকে তো এখন পাওয়াই যায় না। কি যে করো বুঝি না। শানের পাশের সোফায় বসলো রায়াত। হালকা হেসে বলল, তুই কিভাবে ডাক্তারি পড়ছিস আমাকে বলতো। আমাদের জীবনে কোনো সময় আছে? লেখাপড়া করে মেডিকেলে চান্স পেলাম, আবার পড়ালেখার চাপ, 6-7 বছর শেষ করে এই যে এখন। তুই কি বাই এনি চান্স অন্য কিছু পড়ছিস? ও ব্রো, মেডিকেলে পড়ছি বলে কি মানুষ না? রোবট হয়ে থাকবো আর সভ্যতা দেখিয়ে শুধু মুচকি হাসা সম্ভব না। একটাই তো জীবন, মাঝে মধ্যে এমন বিরতিতে মন প্রাণ খুলে এনজয় করা উচিত।
দেখিস মন প্রাণ খুলে এনজয় করতে গিয়ে প্রাণটা যেন একেবারে বেরিয়ে না যায়। শান হাত পা সোফায় এদিক ওদিক ছুড়ে দিল। তা তুমি কবে বিয়ে করছো? তিতাস ভাইয়া তো আধ পেকে তারপর বিয়ে করলো, তোমারও কি তেমন শখ? তিতাস তো বিয়ে করুক, তারপর আমিও করে ফেলবো। বয়স হয়েছে, আরো 3-4 বছর আগেই বিয়ে করা উচিত ছিল। তা ঠিক বলেছ। আমি বাবা মেডিকেল পড়া শেষ করে বিয়ে করব। দেখা যাবে আমি লাঠি নিয়ে ঘুরছি, তখন আমার ছেলে মেয়ের বয়স 20 বছর। যা পড়ালেখা শেষ কর, আমি মেয়ে দেখছি। তোমার কি মনে হয় আমি মেয়ে দেখে বিয়ে করব? আমি রিলেশন করব, তারপর উঠিয়ে বিয়ে করব। রাত শুধু হেসে গেল, আর কিছু বলতে পারল না। কেউ যে আড়ালে দাঁড়িয়ে তার দিকে তাকে মুগ্ধ হচ্ছে তা বুঝলো না রাত, একটু পরিমাণও বুঝলো না। কেউ তার নিজের মানুষ ভেবে প্রতিনিয়ত তাকে নিয়ে গোপনে স্বপ্ন বুনছে। ইয়ান ব্রো কি আমাদের সাথে কালকে শপিংয়ে যাবে? দেখ তোরা কি করবি। শান মনে মনে প্ল্যান করলো। সেই অনুযায়ী শাইমিকে হাক ডাক শুরু করে দিল। শাইমি আসতেই ওকে বিষয়টা জানালো। ইয়ান ভাইয়াকে আমাদের সাথে যেতেই হবে। ভাইয়াকে জানানোর দরকার নেই, আমরা দুপুরে যাব। এতগুলো দিন পর দেখে আসলো, অথচ আমাদের একদিনও সময় দিল না। সকাল থেকে সবাই হুড়োহুড়ি লাগিয়ে দিয়েছে শপিংয়ে যাওয়ার জন্য। সবাই রেডি হচ্ছে বেরোবে। কথা ছিল দুপুরের দিকে যাওয়ার, তবে সকাল 10টার দিকে যাবে তারা। ইয়ানের কাছে শাইমি আর শান জেদ ধরেছে। অবশেষে সবার কথা রাখতে ইয়ান সায় দেয়, লোকেশন শেয়ার করে দিতে বলে। এমনি সময়ে জমিদার বাড়িতে 3-4 জন বাড়িতে থাকে প্রায় সময়, সকল কাজের জন্য। বিয়ে ঠিক হওয়ার কদিন পরেই তা বেড়ে 10 জন, আর এখন প্রায় 14-15 জন মহিলা হয়ে যাবে যারা বাড়িতে থেকে রান্না বান্না করে, বিয়ের সকল জোগাড়ে সাহায্য করে থাকে। তবে দোতলায় পরি, তিতলি, স্বামী, শান তাদের মাতামাতি লেগে থাকে। রীতা পরির মাথায় হিজাব বেঁধে দিচ্ছে আর মেয়েকে সাবধান থাকতে বলছে। মুখশ্রীতে তার চিন্তা বিদ্যমান, মেয়েকে এভাবে পাঠাচ্ছে। হ্যাঁ, তিতাস দায়িত্ববান ছেড়ে সাথে রায়ত আছে, কিন্তু কথা হলো ওখানে তো পরি, তিতলি, শান, স্বামী যাচ্ছে না শুধু, যে বাকিদের ছেড়ে পরির হাত ধরে রাখবে। তিতাসের শালক শালিকারাও যাচ্ছে, যতই তারা খালাতো, মামাতো বা চাচাতো ভাই বোন হোক না কেন নিতুর, তবুও তো শালক শালিকা হচ্ছে। এক্ষেত্রে তারা চাইবে তাদের দুলা ভাই তাদের কিছুটা সময় দিক। তিতাস পারবে না সম্পূর্ণভাবে পরীর দিকে মনোনিবেশ করতে। আবার রাত তো এই দলকে সামলাবে, একা পরীকে কিভাবে দেখবে? তিতলিকে সকাল থেকে নিজের কাছে বসে বলেছে পরীর হাত যেন ভুলেও না ছাড়ে। নিঃসন্দেহে তিতলি শপিং না করে আগে পরীর দিকে খেয়াল রাখবে, কিন্তু তারপরেও তার চিন্তার শেষ নেই। পরীকে কখনো তিনি বাজার ঘাটে বা বড় শপিং মলে নিয়ে যাননি। পরী, তিতলি ওদের জন্য শহর থেকে ঈদের জামা থেকে রেগুলার পরার জামা সব আনা হতো, আর এই বিয়ে বাঁধল। সব মিলিয়ে রীতার কপালে চিন্তার ভাঁজ। সে এখনও চায় না পরীকে পাঠাতে, কিন্তু এই বিয়ে বাতলে বাড়িতে মেয়েটা কত প্ল্যান করছে। কখনো তো এমন যায়নি, এক প্রকার অনিচ্ছায় মেয়েকে পাঠাচ্ছেন। তার কানে এটাও এসেছে ইয়ান থাকবে সেখানে, তাই তিনি মনস্থির করেছেন পরীরা বেরোনোর পর ইয়ানের কাছে তিনি নিজে ফোন দিবেন, আদেশ করবেন পরীকে যেন তার দায়িত্বে রাখে। হিজাব মেরে দিয়ে পরীকে উঠালেন বসা থেকে, একবার ভালো করে দেখে নিলেন ডার্ক গ্রিন কালারের একটা গোল ছড়ানো গ্রাউন্ড। আজ পরীর একদিকে জর্জেটের ওড়না, যেটা ডার্ক গ্রিন কালার আর সাদা কালারের সংমিশ্রণের। মাথার হিজাবটা পুরোটা ডার্ক গ্রিন কালার, একটা পুতুল লাগছে ওকে। মেয়েকে ভালো মতো দেখে নিলেন। ড্রেসিং টেবিলের উপর থেকে একটা ঘড়ি আর গাঢ় সবুজ কালারের 4টা কাচের চুড়ি আনলেন। বাম হাতে ঘড়ি পরিয়ে ডান হাতে 4টা চুড়ি পরিয়ে দিল। এর সাথে একটা সাইড ব্যাগ হলে বেশ মানাতো, তবে পরে ব্যাগ টানতে পছন্দ করে না। পরীকে নিয়ে রুম থেকে বেরোলেন। তিতলি তখন পরীর রুমের উদ্দেশ্যে আসছিল, মাঝ পথে পেয়ে গেল। রীতা ওকে দাঁড় করালেন, পেছনে রিজাও আসছে। তিতলির হাত ধরে ওকে ওর রুমে নিয়ে গেলেন, নিজের মতো করে আরও একবার সব ঠিকঠাক করে। তারপর তিতলির হাতে হাজার কয়েকটা নোট ধরিয়ে দিয়ে বললেন, এটা তোর হাতে রাখ, খরচ করার দরকার নেই, প্রয়োজনে লাগতে পারে। আর শোন, রিয়াদ শান্তের সাথে থাকবি। নিতুর কিছু কাজিন ভাই যাচ্ছে বলে ওদের থেকে দূরে থাকবে তোরা। শাইমির দিকেও খেয়াল রাখবি। আমি ইয়ানকে বলে দিব ও পরীকে সামলাবে। পরী ওর কাছে থাকলে আর কোনো চিন্তা করা লাগবে না, তখন তোরা তোদের মতো শপিং করবি, মনে থাকবে? ছোট মায়ের নির্দেশ মাথা পেতে মেনে নিল তিতলি।
ছোট মা এসব দিক থেকে খুব সচেতন। সে একাই পরি আর তিতলির এসব বোঝানোর দায়িত্বে থাকেন। রেজাকে হাতও দিতে হয় না। রেজা ভেতরে আসলেন। ছোট, চল, বাইরে সবাই দাঁড়িয়ে আছে। কথাটা বলে তিতলির ওড়নায় হিজাবে আবারও হাত বুলিয়ে দেখে নিলেন ঠিক আছে কিনা। তিতলি থ্রি পিস মাথায় হিজাব আর এক কোনায় ওড়না নিয়েছে। ফর্সা শরীরে ইট কালারের থ্রি পিসটা বেশ মানিয়েছে। ঘর থেকে বেরোতে বেরোতে বললেন, তিতলি খেয়াল রাখবে শাইমির আশেপাশেও যেন কোনো ছেলে ঘেঁচতে না পারে। বিয়ে বাড়িতে এগুলো খেয়াল রাখতে হয়, কারণ কার মনে কি থাকে তা কিন্তু আমরা জানি না। নিঃসন্দেহে নিতু ভালো মেয়ে। যাই হোক, সাবধানে যেও। গ্রামের রাস্তা থেকে শহরের রাস্তায় চলে আসলো তারা। বেশ ঢালা রাস্তা, মাইক্রো শস্য করে ছুটতে লাগলো। পরি মুখ কিছুটা ফুলে রেখেছে। কত আশা করেছিল বৌমনি আর ভাইয়া তাদের সাথে যাবে, অনেক মজা করবে, কিন্তু নিতু তো তাদের সাথে নেই, সাথে তিতাসও। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।